কথায় আছে, তীর্থদেবতা না ডাকলে তীর্থে যাওয়া যায় না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো। এবছরে গত 8ই মার্চ এই প্রথমবার চৈত্র নবরাত্রিতে তারাপীঠ দর্শনের সৌভাগ্য হলো। কিছু কিছু ঘটনার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবেই বুঝতে পারলাম তারা মা এবার সত্যিই সহায় হয়েছিলেন এবং উনি চেয়েছিলেন যে আমরা তারাপীঠে যাই। সেই জন্যই আমাদের এবারে তারাপীঠ যাত্রা। আমাদের তারাপীঠ যাত্রার প্রত্যক্ষ অভিজ্ঞতা, মন্দিরে কিভাবে পুজো দিলাম, মন্দিরে কিভাবে ভোগের প্রসাদ পেলাম, কিভাবে সহজে পুজো দেওয়া যায়, কিভাবে পাণ্ডা ধরবেন, মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতি দেখতে হলে কি করবেন, কোন সময়ে যাবেন, সাইট সিন দেখতে হলে কি করবেন, এছাড়া আরও গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল টিপস যা আমি এই প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে লাভ করেছি তা আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনারা তারাপীঠে গেলে সহজে ও সুন্দরভাবে তারা মায়ের দর্শন করতে পারেন। জয় মা তারা বলে ভিডিওর মূল পর্বে এখন প্রবেশ করছি। ট্রেনে করে তারাপীঠে যেতে গেলে রামপুরা স্টেশনে নামতে হবে। আমরা হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরেছিলাম। সকাল 7:45-এ ট্রেন ছেড়ে দিয়েছিল। প্রথমবার তারাপীঠ দর্শনে গিয়ে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস চড়ার অভিজ্ঞতাও হলো। আমরা অনলাইনে টিকিট বুক করার সময় ব্রেকফাস্ট অপশান দিয়েছিলাম, তাই আমাদের ট্রেনের টিকিট ভাড়া পড়েছিল সব মিলিয়ে 758 টাকা পার হেড, আর ব্রেকফাস্ট না নিলে টিকিট পড়বে 617 টাকা পার হেড। প্রায় 10:10 নাগাদ বন্দে ভারত আমাদের রামপুরহাট জংশনে নামিয়ে দিল। এই জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটর ও লিফটের ব্যবস্থা আছে। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলেই অটো বা টোটোর ব্যবস্থা আছে। আমরা একটা অটো রিজার্ভ করলাম, 3 জন ছিলাম, 250 টাকা চাইলো, এটাই নাকি ফিক্সড ফেয়ার। আমাদের অটো তারাপীঠের কাছাকাছি চলে এসেছে। তারামার তোরণ দেখা যাচ্ছে। এখানকার সব অটোই তারামা সরণির সামনে সাধারণত আপনাকে নামিয়ে দেবে। এরপর ওখান থেকে আপনাকে আপনার হোটেলে হেঁটে যেতে হবে। তারামা সরণির ভেতরে ট্যাক্সি বা অটো নিষিদ্ধ। এখানে একটা কথা আছে, যদি আপনারা ডিরেক্ট হোটেলে ড্রপ চান তাহলে আগে থেকেই অটোওয়ালাকে সেই মতো কথা বলবেন এবং অটোওয়ালা হোটেলওয়ালার সাথে কথা বলিয়ে দেবেন দরকার হলে। সেই ক্ষেত্রে অটোওয়ালা বেশি ভাড়া চাইতে পারে, কারণ অটোওয়ালাকে সেই ক্ষেত্রে 2টো স্টপেজ ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে আপনাকে তারামা সরণির ভেতরে নিয়ে যেতে হবে। অটোওয়ালা রাজি নাও থাকতে পারে এবং রাজি হলেও ভাড়া বেশি চাইতে পারে। এই যে দেখছেন তারামা সরণি, এর ভেতরে প্রবেশ করে সোজা হেঁটে গেলেই বাঁদিকে পড়বে মন্দিরের 1 নম্বর গেট। বন্ধুরা, আমাদের হোটেলটা এই মন্দিরের 1 নম্বর গেট ছাড়িয়ে জাস্ট আধ মিনিটের মধ্যেই ছিল। হোটেলের নাম ছিল হোটেল সুশান্ত। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগেই যোগাযোগ করে কনফার্ম করে নিয়েছিলাম, কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয়নি। আপনাদের এক ঝলক ঘরটা দেখিয়ে দিই। রাস্তার ধারে 3 তলায় আমাদের ঘর দিয়েছিল। হোটেলে যেহেতু লিফট ছিল সেজন্য কোনো অসুবিধা হয়নি। রুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, টয়লেটও পরিষ্কার। রুমে একটা ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, একটা বসার সোফা, এক্সট্রা চেয়ার, সামনে টি টেবিল এবং সাথে সাথে রুমে টিভি ও এসিও লাগানো ছিল। আমরা নন এসি ঘর নিয়েছিলাম, 24 আওয়ার্স গিজার। শুধু গিজার না নিলে বলেছিল 1000 টাকা পার নাইট, আর গিজার যেহেতু নিয়েছিলাম তাই 1200 টাকা পার নাইট পড়েছিল। আর এই রুমের সামনের দিকে রাস্তার ধারে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে পুরো তারামা সরণির ভিউ দেখা যায়। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে গেলেই আধ মিনিটের মধ্যে চলে আসে মন্দিরের 1 নম্বর গেট। এই দেখুন ওয়াশরুম, যেমনটা বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। হোটেলে আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে তারামাকে দর্শনের উদ্দেশ্যে পৌঁছে গেলাম গেট নাম্বার 1-এর কাছে। গেট নাম্বার 1-এর সিঁড়ি দিয়ে উঠতে গেলে ডান দিকে আছে জুতা রাখার কাউন্টার। এবার মায়ের ভোগ সম্বন্ধেও কতকগুলি গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই। আমরা 12:15 নাগাদ মন্দির পরিসরে প্রবেশ করি। গিয়ে দেখলাম মায়ের মন্দির তখনও খোলা আছে। নাট মন্দির থেকেই মাকে এক ঝলক দর্শন করলাম। কিছুক্ষণ পর প্রায় 1টা নাগাদ মায়ের মন্দির বন্ধ হলো। তারা মায়ের মন্দিরে ভোগের সময় কিন্তু ঠিক নেই, মানে যেদিন
ভিড় বেশি থাকে অমাবস্যা বা বিশেষ কোনো তিথিতে, সেদিন মন্দির বন্ধ হতে দেরি হয়। আর মোটামুটি আপনারা মন্দিরে যদি ফ্রি প্রসাদ পেতে চান তাহলে 12টার আগেই চলে যেতে হবে, কারণ আমরা যখন গেলাম তখন দেখলাম অলরেডি লোকেরা লাইন করে মন্দিরের সামনে বসে আছে। ভোগ নামার পর মায়ের অন্নপ্রসাদ পাবে বলে তারা অপেক্ষা করছিলেন। আমরা যেদিন পৌঁছেছিলাম অর্থাৎ বুধবার 18ই মার্চ, অলরেডি অমাবস্যা তিথি পড়ে গিয়েছিল, সেই জন্য অলরেডি মানুষের ভিড় বেশি ছিল। সেই জন্যই সেদিন মন্দির 1টা নাগাদ বন্ধ হয়েছিল, 2টো নাগাদ ভোগ নেমেছিল। মন্দিরে বসে ফ্রি প্রসাদ পাওয়ার সাথে সাথেও মন্দিরে কন্টেনারে করে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে। কন্টেনারে করে প্রসাদ নিয়ে আসলে 100 টাকা 200 টাকার এই রকম মাপের কন্টেনার করে প্রসাদ দেওয়া হয়। আমরা 100 টাকার কন্টেনার কিনেছিলাম, তিনটে কিনে আমরা হোটেলে গিয়ে তারা মায়ের প্রসাদ ধারণ করি। বিকেলে আমরা তারা মাকে আবার দর্শন ও প্রণাম করার উদ্দেশ্যে এবং সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে বিকেল 4টে নাগাদ মন্দিরে চলে যাই। জেনারেল বা ভিআইপি আপনি যদি কোনো রকম লাইনে না দাঁড়িয়ে পুজো দিতে চান তাহলে নাট মন্দির থেকে তারা মাকে দর্শন করে সেখান থেকেই পুজো দিতে পারেন। নাট মন্দিরে উঠলেই অনেকেই পান্ডা ওখানে বসে থাকেন, তাকে আপনার পুজোর ডালি দিলে তারা পুজো করিয়ে দেন। আমরা বিকেলে গিয়েছিলাম বাড়ি থেকে আনা জবার মালা নিয়ে। ফুলের মালা তো আর রাখা যাবে না, তাই দোকান থেকে কিছু প্যারা আর ফুলের মালা কিনে পৌঁছে গেলাম নাট মন্দিরে। সেখানে পরিচয় হয়ে গেল একজন ভালো ঠাকুর মশাইয়ের সাথে, তিনিই আমাদের নাট মন্দির থেকে পূজা করিয়ে দিলেন। বাড়ি থেকে আনা ফুলের মালা ও প্যারার মাধ্যমে তারামার উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলিও দিলাম। তিনি বললেন তারা মায়ের কাছে খেয়েও পুষ্পাঞ্জলি দেয়া যায়। আর আমাদের নিবেদিত ফুলের মালা ও নৈবেদ্য তিনি নিজে গিয়ে গর্ভমন্দিরে তারা মায়ের চরণে নিবেদন করে আনলেন এবং আমাদেরকে প্রসাদ দিলেন। তার পূজা করানো দেখে আমার ভালো লেগে গেল। তাই পরের দিন বৃহস্পতিবার অমাবস্যা তিথিতে, বৃহস্পতিবার আবার তারা মায়ের জন্মবার, তা সেই জন্য সকালবেলায় আমরা ওই দিন গর্ভমন্দিরে গিয়ে তারা মায়ের পুজো দিতে চাইলাম এবং উনিও সব ব্যবস্থা করে দেবেন বলে জানালেন। আমরা তারপর 5টা 15 নাগাদ নাট মন্দিরেই বসে পড়লাম আরতি দেখব বলে, না হলে পরে আর জায়গা পাওয়া যাবে না। এবং এই সন্ধ্যা আরতির সময়ও কিন্তু ঠিক থাকে না। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভিড় ছিল অমাবস্যা তিথির জন্য, ওই জন্য সন্ধ্যা আরতি 7টার একটু পরে শুরু হয়েছিল, কিন্তু পরের দিন বৃহস্পতিবার আবার সন্ধ্যা আরতি 7টার আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই মোটামুটি আপনারা যদি 5টা নাগাদ চলে যান তাহলে সন্ধ্যা আরতির জন্য বসার জায়গা পাবেন ও সন্ধ্যা আরতি দেখতে পাবেন। সন্ধ্যা আরতির শেষে মাকে শীতল ভোগ দেয়া হয়, সেই জন্য মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে। শীতল ভোগের পর মন্দিরে দর্শনার্থী ভক্তদের মায়ের শীতল ভোগ বিতরণ করা হয়, সেই জন্য আপনাকে আগে থেকে গেট নাম্বার 1-এ লাইন দিতে হবে আরতি শেষ হওয়ার পর। আমরাও সেদিন লাইনে দাঁড়িয়ে মায়ের শীতল ভোগের প্রসাদী লুচি, তরকারি, বোঁদে ইত্যাদি নিয়ে তৃপ্তি করে মায়ের প্রসাদ ধারণ করলাম। আমাদের এই প্রথম তারাপীঠ দর্শনের অভিজ্ঞতায় পদে পদে তারা মায়ের কৃপা অনুভব করতে পারছিলাম। পান্ডা ঠিক করা থেকে শুরু করে প্রসাদ পাওয়া সব জায়গাতেই তারা মা সুন্দর সংযোগ করে দিয়েছিলেন। আমি আমার একজন পরিচিত দাদার কাছ থেকে একজন পান্ডার রেফারেন্স নাম্বার নিয়ে এসেছিলাম, কিন্তু সেই পান্ডাকে আর আমার কন্ট্যাক্ট করার দরকার পড়েনি, কারণ তারা মায়ের সামনে নাট মন্দিরে যে পান্ডার দ্বারা পুজো করিয়েছি তাকেই আমরা ঠিক করলাম পরের দিন ভোরবেলা সকালে পুজো করাবার জন্য। এই যে দেখছেন রাতের বেলা তারা মা সরণি, এইখান দিয়ে আমরা হেঁটে চলেছি হোটেলের দিকে। রাস্তার দুই পাশে প্রচুর পূজা দেওয়ার ডালার দোকান, এখান থেকে আপনারা প্রসাদের ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন, চাইলে এরাও পান্ডা দিয়ে দেয়। আমরা বৃহস্পতিবার সকালে 19শে মার্চ প্রায় সকাল 6টা নাগাদ মন্দিরে চলে যাই স্নানাদি করে। যেহেতু আগের দিন আমরা খোঁজ নিয়েছিলাম জেনারেল লাইনে দাঁড়ালে 4 থেকে 5 ঘন্টা লাগছে, অতক্ষণ দাঁড়াবার সময় আমাদের নেই এবং সঙ্গে বয়স্ক মা থাকায় সামর্থ্য নেই, সেই জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম আগেই ভিআইপি লাইনে দাঁড়াবো। আমাদের উৎপলবাবু পান্ডা মশাই, ওনাকেই টাকা দিয়ে দিয়েছিলাম,
উনি আমাদের 3 জনের জন্য 1500 টাকার ভিআইপি টিকিট কেটে এনেছিলেন। সকালের দিকে ভিআইপি লাইনে অত ভিড় না থাকায় মাত্র 30-40 মিনিটের মধ্যেই আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবং উৎপলবাবু আমাদের গর্ভমন্দিরে নিয়ে গিয়ে খুব সুন্দর দর্শন করিয়েছিলেন। এবং তারামায়ের সামনে গর্ভমন্দিরের চাতালের ওপর আমরা তারামাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এবং তারামায়ের পায়ে আলতা, গোলাপ জল, ফুল ইত্যাদি নিবেদন করেছিলাম। সত্যি কথা বলতে কি, সেদিন বৃহস্পতিবার পুজো দিয়ে খুবই স্যাটিসফাইড হয়েছিলাম। সবই সম্ভব হয়েছিল মা তারার অনুগ্রহে। গর্ভমন্দিরে মা তারার চরণকে স্পর্শ করতে পারলেও মা তারাকে এখন আর স্পর্শ করতে দেয়া হয় না। এবং মা তারার আসল যে শিলা মূর্তি, যেটাকে ব্রহ্মশিলা বলা হয়, সেই ব্রহ্মশিলারও এখন স্নান দর্শন বন্ধ আছে। মা তারার মঙ্গল আরতি যদি দর্শন করতে যান তাহলে বেস্ট উপায় হলো ভোর 4টের সময় চলে আসা, কারণ মঙ্গল আরতির সময়ও এখানে নির্দিষ্ট নয়। অমাবস্যা তিথি বা কোনো বিশেষ তিথি থাকলে চৈত্র মাসের শনিবার ইত্যাদিতে মঙ্গল আরতি অনেক আগে হয়ে যায়, 4:30 আগে। আবার নর্মাল দিনে যেমন শুক্রবার সকালে মঙ্গল আরতি ভোর 5টায় হয়েছিল, যেটা আমি দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে আমরা আশেপাশের অন্যান্য মন্দির দর্শন করে নিলাম। এটা দেখছেন গেট নাম্বার 2, এখান দিয়েও এসে পুজো দেওয়া যায়। এখন দেখছেন তারা মায়ের মন্দির পরিসরের মধ্যেই অবস্থিত পাশের চন্দ্রচূড় ভৈরবের মন্দির। চন্দ্রচূড় ভৈরবের মন্দির ছাড়াও এখানে আরও কয়েকটি ছোট ছোট মন্দির আছে। তার মধ্যে অন্যতম হলো গণেশজির মন্দির ও বামদেবের মন্দির। গণেশজি ও বামদেবের মন্দিরকে প্রণাম করে আমরা একটু পিছন দিকটায় এলাম। এইখানেই সেই জীবন্ত পুষ্করিণী, যার জল নাকি কোনোদিন শুকায় না। এই কুণ্ডে নাকি স্নান করতে হয় এবং এর জল মাথায় দিতে হয়। জল মাথায় দেওয়ার উদ্দেশ্যে এদিকটা এসেছিলাম, কিন্তু পুকুরে নামার কোনো স্কোপ না থাকায় সেই ইচ্ছা আর পূর্ণ হলো না। পুকুরের পাশ দিয়ে দেখছেন পার বরাবর জেনারেল লাইনের সেট করা হয়েছে। পুকুর পাড় দিয়ে এসে জেনারেল লাইনটি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেছে। আপনার সময় ও সামর্থ্য থাকলে জেনারেল লাইনে দাঁড়িয়ে কোনো পান্ডা ছাড়াই গর্ভমন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন ও পুজো দিতে পারেন। তবে গর্ভমন্দিরে কি জেনারেল লাইন বা ভিআইপি লাইন, একটুক্ষণ মাত্রই দাঁড়াতে দেয়। আমরা এখন পুজো দেওয়ার শেষে 1 নম্বর গেট থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তাটায় যাব, যেখানে রয়েছে তারাপীঠ মহাশ্মশান ও বামদেবের সমাধি মন্দির এবং তারা মায়ের চরণ পদ্ম। রাস্তাতে দিয়ে 5-7 মিনিট একটুক্ষণ হাঁটলেই সোজা পড়বে বামদেবের ঘাট, যা দ্বারকা নদীর ধারে অবস্থিত। এই সেই দ্বারকা নদী, এর ধারেই তারাপীঠের মহাশ্মশান অবস্থিত। এবার চলেছি তারাপীঠ মহাশ্মশানের দিকে, যেখানে বামদেবের সমাধি মন্দির ও তারা মায়ের চরণ যুগল দর্শন করা যাবে। এটাই শ্রী শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির। সমাধি মন্দিরের বাম পাশেই আছে তারা মায়ের চরণ যুগল, যা প্রস্তরীকৃত পায়ের চিহ্ন।
প্রচলিত কাহিনী অনুযায়ী তারামা নাকি বামাখ্যাপার ডাকে সাড়া দিয়ে এই স্থানে বামাখ্যাপার জন্য তার চরণ যুগল শিলার ওপর অঙ্কিত করে রেখে যান। এরপর আমরা তারাপীঠের মহাশ্মশান দর্শনের পর একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে আবার সাধক বামদেবের ঘাটের কাছে চলে এলাম। এখানে যে পুলটা দেখছেন, এই পুলের উপর যে টোটো দাঁড়িয়ে আছে, ওইখান থেকেই টোটো নিয়ে আমরা তারাপীঠের সাইড সিনে গিয়েছিলাম। টোটোর সাথে কথা বলে ঠিক করেছিলাম বীরচন্দ্রপুর গ্রাম তথা একচক্রপুর ধাম সম্পূর্ণ দর্শন করাবে এবং সাথে সাথে বামদেবের জন্মস্থান আটলা গ্রাম দর্শন করাবে, দুটো দুদিকে। এই সব জায়গাগুলো 300 টাকায় আমাদের ঘুরিয়ে দেবে বলেছিল। প্রথমে 400 টাকা চেয়েছিলেন, পরে আমরা বার্গেন করে 300 টাকাতে রাজি করিয়েছিলাম। তারাপীঠ থেকে আমরা দুটো শক্তিপীঠও কভার করেছিলাম, নলহাটেশ্বরী শক্তিপীঠ ও বক্রেশ্বরের মহিষমর্দিনী শক্তিপীঠ। তারাপীঠের সমস্ত সাইট সিনগুলো নিয়ে একটি ডিটেলে ভিডিও নিয়ে পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আর মা তারার পুজো নিয়ে আজকের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না।